গোয়িং অন এভরিওয়ান, আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে আমরা বেশ দারুণ একটা ইন্টারেস্টিং ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। এর নাম হলো স্যামসাং গ্যালাক্সি A42 5G। এই মোবাইল ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে সেটা একটি 5G প্রসেসর এবং একদম স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটি প্রসেসর। স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর রয়েছে এখানে। তো অনেক দারুণ একটা প্রসেসর, নাকি এর মাঝে আসলে আরও কিছু রয়েছে, ভ্যালু ফর মানি কিনা, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেলটেক বিডিকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এই জিনিসটা বেশ কিছুদিন আগে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডিসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তাদের সাথে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি A42 5G মোবাইল ফোনটি সহ বর্তমান সময়ের যাবতীয় সমস্ত রকমের স্মার্টফোন অ্যাভেলেবেল থাকছে। এই স্মার্টফোনের বর্তমান দাম সহ তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো ভিডিও ডিসক্রিপশনে। দাম আপ ডাউন করবে, নতুন ফোন আসছে কেবল, তাই আমি দামটা সরাসরি ভিডিওতে বলছি না, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। তো এই ফোন সম্বন্ধে বিস্তারিত জানার আগে এর বক্সে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিসই এর বক্সে পেয়ে যাবেন। 15 ওয়াটের একটি চার্জার রয়েছে, সিম এজেক্টর রয়েছে এবং মোবাইল ফোনটি থাকছে। এই আর কি। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ফোনটা হাতে নেওয়ার পরে আপনার মনে হবে এটা বেশ স্লিম এবং এক হাতে নিয়ে খুব সহজেই হয়তো ক্যারি করা যাবে, যদিও এর সাইজটা যথেষ্টই বড় রয়েছে। মোবাইল ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, রেয়ার প্যানেলটি টোটালি প্লাস্টিকেই তৈরি, তবে এটা খুবই শাইনি বা গ্লাস একটা ভাব রয়েছে, কিন্তু এটাতে সহজে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে এর সাথে একটি কাভার ব্যবহার করতে হবে, না হলে এর উপরে আপনি স্ক্র্যাচ পরিয়ে দিবেন। রেয়ার প্যানেলের মতো একইভাবে এর বডি ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকেই তৈরি, তবে রেয়ার প্যানেলে আমরা যে ক্যামেরা মডিউলটি দেখতে পাচ্ছি তার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট। 2020-তে এসে আমরা প্রায় সবগুলো ফোনের ক্যামেরা একই রকম দেখতে পেয়েছিলাম মডিউলটা আর কি, বাট এই ফোনটার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে, যেটা আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। এই মোবাইল ফোনটি রয়েছে 3টি কালার ভ্যারিয়েন্ট, প্রিজম ডট গ্রে, প্রিজম ডট ব্ল্যাক, প্রিজম ডট হোয়াইট। আমাদের কাছে যেটা রয়েছে এটা হোয়াইট ভ্যারিয়েন্ট। আর এর মাঝে আমরা একটা কালার শিফটিং হতে দেখব, বিশেষ করে মানে এখানে কয়েকটা স্টেপে কালার চেঞ্জ হতে লক্ষ্য করা যায়, যেটা আশা করছি একটু নতুনত্ব যোগ করবে ডিজাইনের দিক থেকে। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এই মোবাইল ফোনটিতে রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সমস্ত কিছুই রয়েছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, রয়েছে USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল থাকছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোটামুটি সমস্ত কিছুই রয়েছে। তবে হ্যাঁ, এর যে সিম কার্ড স্লট সেখানে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। একটি সিম, একটি মেমোরি কার্ড অথবা 2টি সিম ব্যবহার করার অপশন রয়েছে। এবারে তাহলে কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে 4টি ক্যামেরা। প্রধান সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যার আপারচার f1.8। এর পরবর্তী সেন্সর হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর, তারপরে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এখানে যে ক্যামেরা সেটআপ, এটা হয়তো এই ফোনের যে বর্তমান মূল্য সেই হিসেবে আমাদের কাছে একটু ছোট মনে হতে পারে, কারণ আপনি যখন 32 বা 31 হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে যাবেন তখন আমি হয়তো বা সকলেই চাই যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকুক, কিন্তু বাস্তবিক অর্থে মেগাপিক্সেল যে অনেক বড় কিছু এমনটাও নয়। ঠিক সেরকমভাবেই এই ফোনের যে 48 মেগাপিক্সেল সেটা কিন্তু বেশ ভালো ছবি দিচ্ছিল ডে লাইটে বা প্রপার লাইটে, সেটা আর্টিফিশিয়াল হোক বা সরাসরি সানলাইট হোক। প্রপার লাইটে বেশ শার্প ছবি দিচ্ছিল, যথেষ্ট ডিটেলস লক্ষ্য করা যাচ্ছিল, একই সাথে এর ডায়নামিক রেঞ্জ আমি বেশ ভালো পেয়েছি। আর বর্তমান সময়ের ম্যাক্সিমাম ফোনগুলোর মতো কালারটাকে ওভার স্যাচুরেটেড করছিল না, বা অলমোস্ট বলা যায় ন্যাচারাল কালার দিচ্ছিল এর মেইন ক্যামেরা। তবে এর মেইন ক্যামেরার লো লাইট ফটোগ্রাফি ততটাও ভালো ছিল না, কিন্তু নাইট মোড রয়েছে, আপনি যদি নাইট মোডে যান সেই ক্ষেত্রে কিছুটা বেটার ছবি অবশ্যই পাবেন। লাইট অনেকটা বাড়িয়ে দেয়, একই সাথে কিছুটা নয়েজের দেখাও পাওয়া যায়, তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি অবশ্যই এর থেকেও পেয়ে যাবেন। এরপরেই রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর, যা বেশ ভালো ছবি দিচ্ছিল অবশ্যই। এটাও ডে লাইটে বা প্রপার লাইটে সুন্দর ছবি দিতে পারছিল। এর ডায়নামিক রেঞ্জ আমি মোটামুটি ভালোই পেয়েছি, তবে এই ক্যামেরাটা লো লাইটে ততটাও ভালো পারফর্ম করছিল না। একই সাথে এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু কোনো ধরনের নাইট মোড দেওয়া হয়নি, সো ওইটা থাকলে মনে হয় আর একটু বেটার রেজাল্ট পাওয়া যেত রাতের বেলায় বা একটু লো লাইটে। রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ব্যবহার হবে। তো স্যামসাং এইখানে এসে মনে হয় যেন আগের চাইতে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পেরেছে। বিশেষ করে এ সিরিজের আমরা আরও বেশ কিছু ফোন পেয়েছি এরকম বাজেটের আশেপাশেই, সেগুলোর যাতে আমার মনে হলো এর পোর্ট্রেট মোড কিছুটা বেটার করা হয়েছে। যেমন সাবজেক্ট সেপারেশন ভালো ছিল, একই সাথে মেইন সাবজেক্টকে বেশ ভালো রকম ডিটেলসে রাখতে পারছিল, আর এসগুলোকে ঠিকঠাকভাবে কভার করতে পেরেছে বলা যায়। আরও থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যা মোটামুটি ভালো ছবি দিয়েছিল বা ডিসেন্ট ছবি দিতে পারছিল। বলেছিলাম এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা,
যারা সেলফি লাভার রয়েছেন আশা করছি তাদের এর ছবিগুলো যথেষ্টই ভালো লাগবে। একটু ব্রাইট ছবি দেয়, স্কিন টোনটাকে একটু সফট করে, বাট দেখতে অবশ্যই ভালো লাগে। বিশেষ করে সেলফি লাভারদের এরকম সেলফি পছন্দ হয়ে যাওয়ার কথা। তবে ডাইনামিক রেশিওটা আরেকটু বেটার আশা করেছিলাম। চালিয়ে নেওয়ার মতো অবশ্যই, মোটামুটি ঠিকঠাক লাইটিং কন্ডিশনে অবশ্যই ভালো রেজাল্ট করছিল। এই ফোনের মেইন শুটার মানে 48 মেগাপিক্সেলের যে মেইন শুটার, সেটা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 4K 30 FPS এ, এবং তারপরেই রয়েছে 1080p, সেখানেও 30 FPS। তো আমার যা মনে হলো, অ্যাটলিস্ট ওখানে 30 FPS এর জায়গায় যদি 60 FPS হতো 1080pর সাথে, তাহলে মনে হয় অনেকেরই কাজে রাখতে পারতো। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজের কাতারে পড়ে, আরেকটু বেটার কিছু আশা করেছিলাম অবশ্যই। রয়েছে সুপার স্টেডি মোড, সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিও স্টেবিলিটি কিছুটা বাড়বে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে এই ফোনটাতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার রেজাল্ট বলা যায় অ্যাভারেজ বা ঠিকঠাক রয়েছে। এটা একদমই অ্যাকুরেট কাজ করছিল আর মোটামুটি ফাস্ট কাজ করছিল, একদম সুপার ফাস্ট এমনটা আমি বলবো না। ওকে, এবারে কথা বলা যাক এই মোবাইল ফোনের অন্যতম বিশেষ আকর্ষণ এর পারফরমেন্স বা প্রসেসর, যেটাই বলুন না কেন। মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যেটা বলা যায় স্ন্যাপড্রাগনের তরফ থেকে নতুন একটি প্রসেসর মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের জন্য। স্ন্যাপড্রাগন 732G আর ওদিকে রয়েছে স্ন্যাপড্রাগন 765G, এর মাঝামাঝি অবস্থান করছেন ইনি। তো এর পারফরমেন্স কেমন পেয়েছি সেটা অবশ্যই জানাবো। তার আগে জেনে নেই এটা আসলে কয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মোবাইল ফোনটি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে, 4128, 6128, 8128। আমাদের কাছে যেটা রয়েছে এটা 8128GB ভ্যারিয়েন্ট। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে ইউএফএস 2.1, র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X, আর এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 বেসড 1 UI 2.5। এবারে এই প্রসেসরটা সম্বন্ধে একটু জানা যাক। স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 619। এখন এই প্রসেসরটাকে আসলে মানে কার সাথে কম্পেয়ার করা যেতে পারে বা কার চাইতে কতটুকু ভালো হবে? আমরা কিছুদিন আগে দেখেছি যে স্ন্যাপড্রাগন 732G দিয়ে বেশ কিছু স্মার্টফোন এসেছে, বা ওটাও একটা নতুন প্রসেসর। তো ওইটার চাইতে অবশ্যই এটা কিছুটা উপরের, বা কাগজে কলমে বলা যায় অনেকটাই উপরের। যেমন ধরুন সিপিইউ পারফরমেন্সে এটা অবশ্যই এগিয়ে থাকছে। মার্কিং করতে গেলে সেটা স্ন্যাপড্রাগন 750-র ক্ষেত্রে 49, আর যদি 732G'র ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে সেটা 44 হতে পারে। তো বুঝতেই পারছেন এখানে মোটামুটি একটা গ্যাপ রয়েছে। আবার দেখুন গ্রাফিক্স সেকশনে স্ন্যাপড্রাগন 732-তে ছিল কিন্তু Adreno 618, আর এটাতে রয়েছে Adreno 619। এর গ্রাফিক্স সেকশনে রয়েছে 950 মেগাহার্টজ, আর অন্যদিকে আমরা ওই 732G'তে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে 810 মেগাহার্টজ। তো এই সমস্ত দিকে অবশ্যই এগিয়ে রয়েছে। আবার স্ন্যাপড্রাগন 732G সিপিইউ ফ্রিকোয়েন্সিতে কিন্তু একটু এগিয়ে রয়েছে, সেটা 2300, আর এটাতে কিন্তু রয়েছে 2200। সো কিছু কিছু জায়গায় একটু উপরে, কিছু কিছু জায়গায় একটু নিচে। তবে সব মিলিয়ে যদি বলতে চাই তাহলে অবশ্যই এটা স্ন্যাপড্রাগন 732G এর চাইতে কিছুটা উপরে অবশ্যই রয়েছে। আবার স্ন্যাপড্রাগন 765G এর চাইতে বেশ কিছুটা নিচেও রয়েছে। কিন্তু অ্যাকচুয়াল পারফরমেন্স আমি কেমন পেয়েছি? আমার যা মনে হলো এটা একদম লেটেস্ট একটি প্রসেসর, যে কারণে এই প্রসেসর এই ফোনের সাথে ওইভাবে পারফর্ম করতে পারছে না, মানে যেটা এর বেস্ট সেটা সে দিতে পারছে না। ইভেন আমি বলবো স্ন্যাপড্রাগন 732 বা স্ন্যাপড্রাগন 730G এগুলোর থেকে আমরা যতটা ফ্লুয়েন্টলি মানে এক্সপিরিয়েন্স পাই, একদম স্মুথলি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, আমি এর থেকে ততটাও পাচ্ছিলাম না। বাট এর মাঝে সেই ক্যাপাবিলিটি রয়েছে। তো আমার যা মনে হয় এইখানে আসলে আরেকটু অপটিমাইজেশনের জায়গা রয়েছে। সেগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে এই প্রসেসরটাই আরও বেটার পারফর্ম করবে অবশ্যই, কারণ সব জায়গায় কিছু না কিছু উপরে কিন্তু সে থাকছে। তো রেগুলার কাজগুলো করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, কোনো ধরনের প্রবলেম আমি পাইনি। সেগুলো একদম ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিল। ইভেন মাল্টিটাস্কিংও, অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো খুব শর্ট টাইমের মধ্যেই করতে পারছিল, অর্থাৎ ঠিকঠাকই রয়েছে। কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে এর রেজাল্ট আমি আরেকটু ভালো আশা করেছিলাম। রান করেছিলাম অ্যাসফল্ট 9, যেটা অবশ্যই ভালো পারফর্ম করছিল, এবং গ্রাফিক্স সেকশনেও মনে হলো আগের চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। আর যেহেতু এটাতে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, কালারফুল দেখতে অবশ্যই ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, একটু লং টার্মের পর আমি সেখানে বেশ কিছুটা ল্যাগি ভাব পেয়েছি, যেটা এইরকম একটা প্রসেসর থেকে আমি খুব একটা আশা করিনি। তো এটা একটা বিষয়। এরপর আমি রান করেছিলাম পাবজি, যেটা এইচডি হাই ফ্রেম রেটে খেলা যায়। পাবজি বেশ স্মুথলি প্লেয়েবল ছিল শুরুর দিকটাতে, এবং মোটামুটি ভালোভাবেই চলছিল। তবে সময়ের সাথে এখানেও বেশ কিছুটা ল্যাগি ভাব পাওয়া গিয়েছে, কিন্তু ফোনটা ততটা গরম হচ্ছিল না, মানে প্রসেসরটা ততটাও গরম হয় না। একটু যদি আপনি বেশি লং টাইম জুড়েও গেম টেম খেলেন সেই ক্ষেত্রেও ততটা গরম হয় না। তো এই দিকটা অবশ্যই ভালো, কিন্তু পারফরমেন্সের জায়গা আমার যা মনে হয় আরেকটা অপটিমাইজেশনের জায়গা রয়েছে। হয়তো এই প্রসেসরটাই পরবর্তী সময়ে গিয়ে আরও বেটার রেজাল্ট করবে, কারণ এর মাঝে সেই ক্যাপাবিলিটি কাগজ কলমে দেখা যাচ্ছে। তো ফাইনালি যদি এই প্রসেসর নিয়ে আমি আমার নিজস্ব মতামত দিই তাহলে বলবো স্ন্যাপড্রাগন 732G এর চাইতে
একটু স্লাইডলি বেটার পারফরমেন্স পাবেন, তবে আহামরি অনেক কিছু তেমনটাও নয়। তবে হ্যাঁ, দিন শেষে এটা 5G প্রসেসর। যারা চাচ্ছেন বাংলাদেশে 5G আসবে, আগামী বছরই আসতে পারে যদি এমনটা হয়, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ যোগ হতে পারে। আর রেগুলার কাজটাজের যে বিষয় সেগুলো একদম ঠিকঠাক রয়েছে। ওকে, এবারে ডিসপ্লে সেকশন। 6.6 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে এখানে, যা HD+ রেজুলেশনের। এর PPI ডেন্সিটি 265। আমি জানি অনেকেই এবার হতাশ হবেন, কারণ এরকম বাজেটের একটি ফোন থেকে আমরা HD+ বা 720p রেজুলেশনের ডিসপ্লে খুব একটা এক্সপেক্ট করি না। যদিও এটা সুপার অ্যামোলেড, হ্যাঁ, সুপার অ্যামোলেডের যে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই পাবেন, যেমন ভিভিড কালার দেবে, দেখতে বেশ ভালো লাগবে, কালারফুল, খুবই সুন্দর লাগবে দেখতে। একটু দূর থেকে দেখলে শার্পনেস নিয়েও ততটা সমস্যা হয় না, বাট তারপরেও দিন শেষে শার্পনেসের ঠিকই একটা ঘাটতি রয়েছে। এখন আসলে কাদের জন্য এটা সাজেস্ট করা যায় এই ডিসপ্লেটা? আপনার যদি HD+ বা ফুল HD+ এই রেজুলেশনগুলো নিয়ে খুব একটা সমস্যা না থাকে, তাহলে অবশ্যই বাকি জিনিসগুলোর জন্য এই ডিসপ্লেটাকে আপনি চয়েস করতে পারছেন। সুপার অ্যামোলেড যেহেতু খুবই সুন্দর কালার দেবে, একুরেট ব্ল্যাক পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই এনজয় করবেন যদি আপনি কিনা ওই 720p রেজুলেশন এই বিষয়গুলোকে কনসিডার করে নিতে পারেন। আর এই ডিসপ্লের ব্রাইটনেস বা সানলাইট ভিজিবিলিটি যেটাই বলুন না কেন, সেটা আমি ঠিকঠাক পেয়েছি। টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, এগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। তো বলা যায় এই ডিসপ্লেটার রেজুলেশনের বিষয়টাকে যদি বাদ দেন, বাকি জিনিস ওকে, ওইগুলো নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা দিয়ে একদিন প্লাস বা 1.5 দিনের উপরে খুব সহজে চালানো যাচ্ছিল। যেহেতু এখানে সুপার অ্যামোলেড, সেটা আবার কিনা মানে HD+ রেজুলেশন, সো চার্জ আসলে কমই বার্ন করছিল। সেই দিক বিবেচনায় এর ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন অবশ্যই। আর এর বক্সেই রয়েছে 15 ওয়াটের চার্জার, যেটাও আমার এরকম বাজেট বিবেচনায় অনেকটাই কম মনে হয়েছে। অ্যাটলিস্ট 25 হোক বা মানে 20 এর উপরে থাকা উচিত ছিল অবশ্যই। টেস্ট করেছিলাম এর কল কোয়ালিটি, সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি, ইভেন নেটওয়ার্ক জনিতেও কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি। মেইন স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্টরশন পাওয়া যাবে না, তবে স্টেরিও সিস্টেম থাকলে পরে আরও ভালো হতে পারতো। আর বাকি যে জিনিসগুলো, রেগুলার সেন্সর যেগুলো থাকে, সমস্ত কিছুই ওকে রয়েছে। তো ফাইনালি এই ফোন সম্বন্ধে এখন কি বলা যায় এরকম বাজেট বিবেচনায়? সোজা কথা আমি একটাই বলবো, আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়। এত দামি একটা ফোন, তাতে বেশ কিছু জিনিসের আসলে কমতি রাখা হয়েছে। নাম্বার 1, একদম প্রথমেই বলবো, এর যে ডিসপ্লে সেকশন সেটা নিয়ে আমি একদমই সন্তুষ্ট হতে পারিনি। কারণ দিন শেষে যাই বলুন না কেন, সুপার অ্যামোলেড হোক আর মানে যাই হোক, রেজুলেশন অনেক বড় একটা বিষয়, অনেকের জন্য এটা ম্যাটার করে, লাইক আমার মতো পার্সনদের। তারপরে এই ফোনটার যে প্রসেসর সেকশন, তার থেকে আমি আরও বেটার রেজাল্ট আশা করেছিলাম, এবং আমার যেমন মনে হয় এই প্রসেসরের ওরকম ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা এই ফোনের সাথে এই মুহূর্তে দেখাতে পারছে না। ফিউচারে হয়তো বা এটাই আরও বেটার রেজাল্ট করবে, অপটিমাইজেশনের জায়গা রয়েছে অবশ্যই। তারপরে এই ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, যেটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, আবার অনেকেই রয়েছেন প্লাস্টিক নিয়ে সমস্যা নেই, যারা কাভার টাভার ব্যবহার করবেন। ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর রয়েছে, ক্যামেরার জন্য অবশ্যই ভালো রয়েছে, ক্যামেরাটা খারাপ নয়, ক্যামেরা মোটামুটি ভালোই পেয়েছি, যেটা এই বাজেট বিবেচনায় কোনোভাবে মেনে নেওয়া যায়। কিন্তু বেশ কিছু জিনিসই রয়েছে যেগুলো হয়তো আমরা মেনে নিতে পারছি না। আর একটা বিষয়, সেটা হলো 2020 একদম এই শেষ ভাগে এসে এরকম দামের একটা ফোনে আমরা হয়তো বা এই ধরনের ইউ শেপ নস খুব একটা লাইক করি না। আমরা চাই একটু পাঁচল থাক, বা স্যামসাং যে ছোট্ট একটা পাঁচল ব্যবহার করে ওটা যদি থাকতো, সেই ক্ষেত্রে এর ডিসপ্লেটা আরও বেশি প্রাণবন্ত হতো। এখন ডিসপ্লেতে রেজলিউশনের এই ঘাটতি, ওসব দিয়ে আর লাভ কি? যাই হোক, এরপরেও এই ফোনটাই বেশ কিছু মানুষজনের জন্য খুব সহজেই সাজেস্ট করা যায়। যাদের আসলে ডিসপ্লের রেজুলেশন নিয়ে খুব একটা সমস্যা নেই, তারা অবশ্যই চয়েস করতে পারেন। গুড লুকিংয়ের একটি মোবাইল ফোন চান, তারা দেখতে পারেন। তারপরে যারা চান স্ন্যাপড্রাগনের লেটেস্ট এই প্রসেসরটা ব্যবহার করবেন, তারাও নিতে পারেন। 5G চান যারা, তারাও নিতে পারেন। তবে হ্যাঁ, এই বাজেটেই আপনার জন্য কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে, আপনি সেগুলো চাইলে দেখতে পারেন। ইভেন সেলটেক বিডিতেই আরও অনেক অপশন রয়েছে। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য তাদের সব থেকে আপনারা একটা স্পেশাল অফার অবশ্যই পাবেন সবসময়। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।